কেমন হলো সিটাডেল হানিবানি? এই শোটা কি রাজান্টিকের বেস্ট শো হলো? এই শোটা কি ফ্যামিলি ম্যান, ফার্জি এই শোগুলো কি ছাপিয়ে গেল? সিটাডেল হানিবানি কি আগের সিরিয়ালগুলোর মতোই হলো, নাকি তার থেকে বেটার কিছু হলো? সমস্ত প্রশ্নের উত্তর মিলবে এই ভিডিওর মধ্যে। তবে সেই প্রশ্নগুলোর উত্তর পেতে গেলে কি করতে হবে? সবার প্রথমে ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওটার সঙ্গে শেষ অবধি জুড়ে থাকতে হবে। তারপরে ভিডিওটাকে লাইক করতে হবে, ভিডিওটাকে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং চ্যানেলটাকে অবশ্যই অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবং সাবস্ক্রাইব পরে দেখে পাশে একটা ঘন্টা রয়েছে, ওই ঘন্টাটাকে প্রেস করে অল করে দিতে হবে, যাতে এরকম আরও রিভিউ, ফিল্ম রিলেটেড নানা রকম টপিক নিয়ে আলোচনা, ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং শর্টস আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু এই কাজটা অবশ্যই করে রাখতে হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। নমস্কার, আমি সৌভিক, সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওর মধ্যে রিভিউ হবে রাজান্টিকে পরিচালিত সিরিজ সিটাডেল হানিবানি, যেখানে ফিচার করছেন প্রধান চরিত্রে বরুণ ধাওয়ান এবং সামান্থা। তার সাথে সাপোর্টিং কাস্টে রয়েছে কে মেনন, সিকান্দার খের, সাকিব সেলিম সহ আরও অনেকে। তো সিটাডেল হানিবানি এর গল্পটা যদি আমি একদম সামান্য একটু তোমাদেরকে ধারণা দিই, তো এটা হচ্ছে সিটাডেল যে সিরিজটা ছিল যেখানে প্রিয়াঙ্কা চোপড়া ফিচার করেছিল, এটা হচ্ছে তারই প্রিকুয়েল, যেখানে আমরা প্রিয়াঙ্কার যে ক্যারেক্টার ছিল অর্থাৎ নাদিয়া, তার ছোটবেলা দেখতে পাচ্ছি, যেখানে তার প্যারেন্টসের চরিত্র অভিনয় করছে এখানে সামান্থা এবং বরুণ ধাওয়ান। এবারে এই নাদিয়া তার মায়ের কাছে গল্প শুনছে যে তার মা আগে এজেন্ট ছিল, তার বাবা তাকে ট্রেন করেছিল। এবারে সেই পাস্টে তার মা কি ঘটিয়েছিল, কি করেছিল, যে কারণেই সেই এজেন্সির লোকেরা তাকে খুঁজছে, সামান্থাকে খুঁজছে, হানিকে খুঁজছে। এবারে বানি মানে অর্থাৎ বরুণ ধাওয়ান মানে রাহি গম্ভীরের কথা কিন্তু সিটাডেলে কিন্তু রেফারেন্স ছিল, ঠিক আছে? তো রাহি কি বাঁচাতে পারছে, বানিকে বাঁচাতে পারছে হানিকে? এই সমস্ত প্রশ্ন জানতে গেলে তোমাকে অ্যামাজন প্রাইমে গিয়ে সিরিজটা দেখতে হবে, যেখানে রয়েছে টোটাল 6টা এপিসোড। এক একটা এপিসোডের রান টাইম হচ্ছে 50 মিনিট বা তার কিছু বেশি, মানে মোটামুটি ধরো 5 ঘন্টা বা তার কিছু বেশি সময় তোমাকে এই শোটা দেখতে বিনিয়োগ করতে হবে। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য সিটাডেল হানিবানিতে বেশ অনেকগুলো ভালো দিক রয়েছে এবং খুব সামান্য কিছু নেগেটিভ দিকও রয়েছে। শুরু করছি প্রথমে সিরিজের পজিটিভ দিক দিয়ে। এই সিরিজের পজিটিভ দিক হচ্ছে এর এনগেজিং স্ক্রিন প্লে। আমরা ওয়েব সিরিজের মধ্যে যেটা দেখতে পাচ্ছি হচ্ছে যে অনেক সময় কি হয়, প্রথম 2টো এপিসোড বা অনেক ক্ষেত্রে 3টে এপিসোড শুধুমাত্র বিল্ড আপ, প্লট হোক, ক্যারেক্টার হোক, সেই বিল্ড আপ পেছনে লেগে যায়, যার ফলে অনেক ক্ষেত্রে কি হয়, যাদের বিল্ড আপ দেখার ধৈর্য ততটা নেই, যাদের ড্রামা দেখার অভ্যাস ততটা নেই, তারা কিন্তু মানে সেখানে কিন্তু বোর ফিল করে। কিন্তু এই শোটা শুরু থেকে কিন্তু আমাদের সঙ্গে জুড়ে যায়। শোটা একে তো কম্প্যাক্ট রাখা হয়েছে, দ্বিতীয়ত শোটা কোথাও কিন্তু বোর করে না আমাদেরকে, শোটা একদম টু দ্য পয়েন্ট চলে। এই শো ন্যারেটিভ কিন্তু একদম টু দ্য পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে এখানে এই সিরিজের মধ্যে যদি বলি টেকনিক্যাল অ্যাসপেক্টস, সেটা কিন্তু বলবো যে বেশ অসাধারণ। মানে এখানে যেরকম কিছু ওয়ান টেক অ্যাকশন সিকোয়েন্স রয়েছে দেখবার মতো, বিশেষত লাস্টে মানে 6 নম্বর এপিসোডে যে অ্যাকশনটায় হালকা একটা ব্লু সেটা টিন দেওয়া হয়েছে, হালকা একটা ফগি ভাইবস রয়েছে, তার মধ্যে অ্যাকশনটা হচ্ছে মানে ওইখানে ওই যে লাইটিংয়ের কাজ, আলো আঁধারির কাজ মানে অসাধারণ। এবং সত্যি কথা বলতে এই যে রোহিত শেট্টির যে কপ ইউনিভার্স, সেটা মাথায় রেখেই বলছি, মানে সত্যি কথা রোহিত শেট্টির না মানে শেখা উচিত কি করে
অ্যাকশন ডিজাইন করতে হয়, ওই গ্রিন স্ক্রিন দিয়ে ওই ফেক জিনিসটা না করে কি করে অ্যাকশন ডিজাইন করতে এবং অ্যাকশনে কি করে ভ্যারাইটি করে কোয়ালিটি আনতে হয়, সেটা কিন্তু মানে সত্যি শিখতে হয় মানে রাজান ডিকেকে দেখে। যে অ্যাকশন কি দারুণ, মানে কি ভিজুয়াল দেখবার মতো। সিরিজের মেকিং বলি, সিনেমাটোগ্রাফি বলি, প্রোডাকশন ভ্যালু বলি, টপ নচ, অসাধারণ অসাধারণ। এবং যেহেতু রাজান ডিকে সিনেমা খুব ভালোবাসে, সেই কারণে এই সিরিজের মধ্যে কিন্তু অনেক পপ কালচার রেফারেন্স কিন্তু রয়েছে। যেমন এখানে শান হোক বা পুরনো 80s 90s সিনেমার রেফারেন্স হোক, গান হোক, সেগুলো কিন্তু যেরকমভাবে সিনের সাথে অর্গানিকভাবে সিং করা হয়, ব্লেন্ড করা হয়, দেখবার মতো। দেখার মানে একটা আলাদাই মস্তি চলে আসে, আলাদাই মস্তি চলে আসে। এই সিরিজের মধ্যে একটা জিনিস বলতে, সেটা হচ্ছে যে সিরিজটার যে স্ক্রিন প্লে স্ট্রাকচার হচ্ছে নন লিনিয়ার। তো নন লিনিয়ার স্টোরি টেলিং কীভাবে করতে হয় তার আদর্শ এক্সাম্পল হচ্ছে এই সিটাডেল হানিবানি। মানে এই সিরিজটা হচ্ছে 1992 থেকে 2000 সাল এই সময়ের মধ্যে সিরিজটা গল্পটা কিন্তু আবর্তিত হতে থাকে। এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কথা হচ্ছে যে এখানে আসলে বুঝতে হবে যে আমি যখন নন লিনিয়ার স্টোরি টেলিংটা করছি, প্রথমে বুঝতে হবে সেটা আমি কেন করছি, সেটা করার প্রয়োজন আছে কি সেটা আগে তো বুঝতে হবে। এখানে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে এই জিনিসটা পরিচালক খুব সেন্সিবলি করেছে, দারুণভাবে করেছে। এটা হচ্ছে যে আমি পাস্ট ঠিক কোথা থেকে দেখাবো এবং কতটা দেখাবো, এবং ঠিক কোন জায়গাটাতে আমি বর্তমানে প্রেজেন্ট টাইমে ফিরে আসবো, আবার কখন দরকার পড়বে তখন আমি আবার পাস্টে ফিরে যাব। এই ব্যাপারগুলো কিন্তু খুব ব্যালেন্সিংভাবে করা হয়েছে। এবং যেটা আমরা দেখতে পাই এখানে টেকনিক্যাল অ্যাসপেক্ট বলতে হচ্ছে যে সময়কাল অনুযায়ী কালার গ্রেডিং কিন্তু চেঞ্জ হয়, তার অ্যাসপেক্ট রেশিও কিন্তু চেঞ্জ হয়। যেমন একটা জায়গাতে আমরা দেখতে পাই যে হানি অর্থাৎ সামান্থার একটা ব্যাক স্টোরি দেখানো হয়, তো সেখানটাতে দেখবে সেই জায়গাটাতে সেই ফিলটা অনেকটা 80s সময় যে টিভি সিরিয়াল হতো সেই রকম লুক অ্যান্ড ফিল দিয়ে তার অ্যাসপেক্ট রেশিওটাকে আরও ছোট করে দেখানো হয়। তো এই যে ছোট ছোট ব্যাপারগুলো, ডিটেলিংগুলো টাইমলাইনটা বোঝানোর জন্যে এটা কিন্তু সিরিজটাকে অনেক বেশি স্পেশাল বানায়। এবং সিরিজের মধ্যে যদি পারফরমেন্সের কথা, এখানে বরুণ ধাওয়ান ও সামান্থা দুজনকে আমার দারুণ লেগেছে, দুজনেই দারুণ কাজ করেছে। এবং এদের দুজনকে দেখে আমার কিন্তু ভীষণভাবে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথের কথা কিন্তু ভীষণভাবে মনে করছিল। মানে তাদের প্রেজেন্স, তাদের সোয়াগ, তাদের অ্যাটিটিউড, তাদের যেভাবে অ্যাকশন করছে, মানে পুরো একদম মনে হয় মিস্টার মিসেস স্মিথের একটা ইন্ডিয়ান ভার্সন দেখছে আর কি, এরকম মানে ফিল হয় আর কি। লিড প্লেয়ার কাজ এখানে দারুণ দুর্দান্ত। এর সাথে সাথে কে মেনন বলি, ছোট্ট চরিত্রে মানে স্ক্রিন টাইম কম আর কি, সিকান্দার খের বলি, সাকিব সেলিম বলি, তারাও কিন্তু এখানে তাদের জায়গায় বেশ ভালো কাজ করেছে। এবং সাপোর্টিং যারা আছে বাদবাকি তারা কিন্তু তাদের জায়গায় বলবো যে যথেষ্ট ভালো কাজ করেছে। এবং সিরিজটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে এর একটা মানে সিজন 2 অবশ্যই আসবে। মানে লাস্টে কোথাও বলানোর জন্য একটু কষ্ট হয় একটু আর কি ক্যারেক্টারের জন্যে, কিন্তু কোথাও মনে হয় না যে এই যে ওপেন এন্ড রাখা বা সিজন ডানের যে ইঙ্গিত, সেটা কোথাও মনে হয় না যে খুব জোর করে করা হচ্ছে, এটা কিন্তু কোথাও কিন্তু ফিল কিন্তু হয় না। তো এইগুলো ছিল সিরিজটার পজিটিভ দিক। এবারে যদি আমি সিরিজের নেগেটিভ দিকে আসি, নেগেটিভ দিক হচ্ছে যে রাজান ডিকে সিরিজের মধ্যে একটা মেন আকর্ষণ হচ্ছে তার কমেডি। তাদের কমেডির একটা নিজস্ব ঘরানা রয়েছে। যেমন ফার্জিতে যেমন ছিল হচ্ছে যে বিজয় সেতুপতি আর জাকির হোসেনের মধ্যে যে কমেডি সিনগুলো ছিল ওইগুলো হেভি এনজয় করেছি, প্লটের সাথে অর্গানিক হয়ে যায়। এইখানে সেই ব্যাপারটা কোথাও গিয়ে মিস করলাম, এইটা একটা আমার ইয়ে লাগলো আর কি। এটা আমার যে নেগেটিভ, হয়তো অনেক কিছুর জন্য সেটা নাও হতে পারে, আবার হতেও পারে যারা সেই কমেডিটা পছন্দ করে, যারা কমেডিটা এনজয় করে, সেটা একটু কম লাগলো। দ্বিতীয়ত হচ্ছে যে এই সিরিজের মধ্যে কে মেননের পারফরমেন্স তো ভীষণই ভালো, কিন্তু কে মেননের ক্যারেক্টারটা না প্রপারলি লেখা নয়। এবং বরুণ ধাওয়ান কে মেননের মধ্যে যে কেমিস্ট্রি, যে ইকুয়েশন, সেটাকে না আরও বেটারভাবে এস্টাবলিশ করতে হতো। এবং অ্যাট দ্য সেম টাইম এটাও বলবো যে বরুণ ধাওয়ানের সাথে তার যে টিম
বা তার যে যে বন্ধু, যে একটা একটা নাম মনে পড়ছে না এই মুহূর্তে, যে হচ্ছে গুড়ি ক্যারেক্টার প্লে করেছিল অ্যাসপিরেন্সে, তো ওই যে তার সাথে যে বলুন যে কেমিস্ট্রি, যে ইকুয়েশন বা তার টিমের সাথে ইকুয়েশন, এইটাকে না আরো বেটারভাবে কিন্তু এটাকে প্রেজেন্ট করতে দেয়, এস্টাবলিশ করতে হতো, সেটা কোথাও হয় না। ওভারঅল বলবো যে সামান্যই কিছু খামতি থাকা সত্ত্বেও সিটাডেল হানিবানি একটা ফুল অন মাস্তি শো, যেটা তুমি দেখা শুরু করলে তুমি একদম টানা দেখতে পারবে, তোমাকে সিরিজটা বোর করবে না, মজা আসবে, মস্তি এসে যাবে, ফুল অন মস্তি এসে যাবে। এবারে প্রশ্ন হচ্ছে, এই সিটাডেল হানিবানি এই সিরিজটা কি ফ্যামিলি ম্যান, ফার্জি এগুলোকে ছাপিয়ে কি গেল? তো উত্তর হচ্ছে একেবারেই না। ওগুলো হচ্ছে রাজান্ডিকের মানে প্রথম টপ 2 শো যদি বলি, তাহলে তার মধ্যে এই দুটো শো পড়ছে। এই শোটা দেখে, সিটাডেল হানিবানি দেখে তোমাদের গানস অ্যান্ড গুলাব যে শোটা এসেছিল সেই ফিলটা কিন্তু আসবে, ঠিক আছে, মানে সেরকম একটা ইয়ে হবে আর কি, ভাইবস আসবে আর কি। এবারে প্রশ্ন হচ্ছে যে সিটাডেল হানিবানি কি আগের সিটাডেলগুলোর মতোই হলো, নাকি তার থেকে একটা বেটার শো হলো? উত্তর হচ্ছে সিটাডেল হানিবানি আগের সিটাডেলগুলোর থেকে ফার ফার বেটার একটা শো হয়েছে। সিটাডেল আমার খুবই বাজে লেগেছিল, অ্যাকশন ছাড়া সেখানে কিছুই ছিল না। সিটাডেল ডায়ানা তার থেকে বেটার একটা শো ছিল, বাট সেটাও আহামরি কোনো শো ছিল না। কিন্তু সিটাডেল হানিবানি এই শোটা হচ্ছে একটা প্যাকেজ, একটা ব্যালেন্স শো, যেখানে মানে ক্লাস এবং মাসের একটা সুন্দর ব্যালেন্স দেখতে পাওয়া যায়। হ্যাঁ, ডেফিনেটলি এই শোটাকে কখনোই ফ্যামিলি ম্যান ফার্স্ট স্ট্যান্ডার্ডের বলা যায় না, কিন্তু এটাকে আমরা অবশ্যই গানস অ্যান্ড গুলাবস এই স্ট্যান্ডার্ডের মধ্যে অবশ্যই নির্দ্বিধায় রাখতেই পারি। তাহলে মিলল সমস্ত প্রশ্নের উত্তর। হ্যাঁ, জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আসলে এত প্রশ্ন ছিল যে এতটা সময় ধরে বকবক করতে হলো এই এতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এতক্ষণ অবধি আমার এই বকবকানি শোনার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস। তাহলে এবারে কি করতে হবে, যারা দেখোনি প্রাইমে চলে যাও, দেখা শুরু করে দাও, আর যারা দেখেছো তারা কমেন্টে জানিয়ে যাও তোমাদের কীরকম লাগলো। আর তারপরে বাদবাকি কী করতে হবে সেটা তো আমি একদম শুরুতে বলেই দিয়েছি, তো একই কথা রিপিট না করে ভিডিওটা এখানে শেষ করছি, এটাকে আর বেশি বড় করব না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।